হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে এসেছি। কিছু ওয়ার্ডের পরে আমরা ঠিক কোন প্রিপোজিশনের ব্যবহার করব আমরা বুঝতে পারি না। ওয়ার্ডটার পরে আদৌ আমাদের প্রিপোজিশনের ব্যবহার করা উচিত নাকি উচিত না সেটাও আমরা বুঝতে পারি না। আর ঠিক সেই কারণে আমরা ভুল করে ফেলি। যেখানে আমাদের প্রিপোজিশনের ব্যবহার করা দরকার সেখানে আমরা করি না, আর যেখানে করা দরকার নেই সেখানে আমরা করে ফেলি। তো আজকে আমরা এরকমই কিছু স্ট্রাকচার দেখব। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি ম্যারি সামওয়ান, দ্যাট মিনস ম্যারি প্লাস আ পারসন। আবার প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি ম্যারিড টু সামওয়ান। তো সেন্টেন্সে আমরা কখন ম্যারির পরে টু এর ব্যবহার করব আর কখন করব না, এটা নিয়েও আমরা কনফিউজড থাকি। সেন্টেন্সে মাঝে মাঝে আমরা ব্যবহার হতে দেখি সার্চ সামথিং, আবার সার্চ ফর সামথিং। তো কখন আমরা কোনটা ব্যবহার করব, আজকে আমরা এরকম ধরনেরই কিছু স্ট্রাকচার দেখব। আজকের এই ভিডিওটাতে তোমরা বেশ কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার জানতে পারবে, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার করি আর কোনটার ব্যবহার করি না সেটা তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ম্যারি এই ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর যখন এটা সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা তারপরে টু এর ব্যবহার করি না, আমরা সরাসরি একটা পার্সনের ব্যবহার করি, ম্যারি সামওয়ান। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন ডাক্তারকে বিয়ে করেছিলেন, শি ম্যারিড আ ডক্টর। শি ম্যারিড আ ডক্টর। দেখো, এখানে আমরা বলবো না শি ম্যারিড টু আ ডক্টর বা শি ম্যারিড উইথ আ ডক্টর। দেখো, এটা সেন্টেন্স একটা ভার্ব হিসেবে কাজ করছে, এই ওয়ার্ডটা সেন্টেন্স একটা ভার্ব হিসেবে কাজ করছে, যার ফার্স্ট ফর্ম হলো ম্যারি আর সেকেন্ড ফর্ম হলো ম্যারিড। আর এই সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা এই সেন্টেন্সের সেকেন্ড ফর্ম ম্যারিজের ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তাকে আগামী বছর বিয়ে করবে, হি উইল ম্যারি হার নেক্সট ইয়ার। হি উইল ম্যারি হার নেক্সট ইয়ার। এবার আমরা দেখব এই ওয়ার্ডটা সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কি করে ব্যবহৃত হচ্ছে। দেখো, সেন্টেন্সে এই ওয়ার্ডটা যখন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা একটা স্টেটকে ডিসক্রাইব করি, একটা অবস্থাকে ডিসক্রাইব করি, অর্থাৎ কেউ বিবাহিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করি। তখন আমরা সেন্টেন্সে কোনো অ্যাকশন বোঝাই না। যদি আমি বলি সে রোহানের সাথে বিবাহিত, শি ইজ ম্যারিড টু রোহান। শি ইজ ম্যারিড টু রোহান। দেখো, এখানে আমরা টু এর ব্যবহার করছি, আর এখানে এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, শি ইজ ম্যারিড টু রোহান। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি জানতাম না তিনি বিবাহিত ছিলেন, আই ডিডন্ট নো শি ওয়াজ ম্যারিড। আই ডিডন্ট নো শি ওয়াজ ম্যারিড। যদি আমি বলি তিনি একজন ডাক্তারের সাথে বিবাহিত ছিলেন, শি ওয়াজ ম্যারিড টু আ ডক্টর। শি ওয়াজ ম্যারিড টু আ ডক্টর। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যখন আমরা সেন্টেন্সে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন আমরা তারপরে টু এর ব্যবহার করছি না। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সার্চ আর সার্চ ফর এর ব্যবহার নিয়ে। দেখো, আমরা সার্চের ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি আমরা কোনো জায়গায় বা কোনো জিনিসের মধ্যে কোনো কিছু খুঁজি, কোনো কিছুর তল্লাশি করি। কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা কোনো কিছু খুঁজি বা কোনো জিনিসের মধ্যে আমরা কোনো কিছু খুঁজি। কোনো মানুষকে তল্লাশি নেওয়ার অর্থেও আমরা সেন্টেন্সে সার্চের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ বাড়িটা তল্লাশি করেছিল, দ্য পুলিশ সার্চড দ্য হাউস। দ্য পুলিশ সার্চ দ্য হাউস। দেখো, এখানে আমরা অর্থ করছি কোনো একটা জায়গার মধ্যে কোনো কিছু খোঁজা, কোনো কিছু তল্লাশি করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ব্যাগটা খুঁজেছিল টিকিটটা পেতে, টিকিটটার জন্য, বা সে টিকিটটা ব্যাগটায় খুঁজেছিল, সেন্টেন্সটা কি হবে? শি সার্চড হার ব্যাগ ফর দ্য টিকিট। শি সার্চড হার ব্যাগ ফর দ্য টিকিট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার ড্রয়ারটা খুঁজেছিলাম কিন্তু কিছুই পাইনি, I searched my drawer but found nothing. I searched my drawer but found nothing. তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমি ঠিক কোন অর্থে ব্যবহার করছি। কোনো জায়গায় খোঁজা, কোনো একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে কোনো কিছু খোঁজা, বা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কোনো কিছু খোঁজার অর্থে, কোনো কিছু তল্লাশি করার অর্থে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি।
এবার আমরা দেখব সার্চ ফর এর ব্যবহার আমরা কখন করছি। দেখো, যখন আমরা সেন্টেন্সে সার্চ ফর এর ব্যবহার করব, তখন আমরা অর্থ করব কোনো জিনিস অনুসন্ধান করা, কোনো জিনিস খোঁজা। আমরা যে জিনিসটা হারিয়ে ফেলেছি বা কোনো নির্দিষ্ট জায়গায় না খুঁজে খুঁজে বেড়ানো। অর্থাৎ যখন কেউ কিছু খুঁজে পেতে চায় তখন আমরা সার্চ ফর এর ব্যবহার করি। আর এখানে আমরা সার্চ ফর এর পরে কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো বস্তুর উল্লেখ করি না। অর্থাৎ কোন জায়গায় খোঁজা হচ্ছে, কিসের মধ্যে খোঁজা হচ্ছে সেটার উল্লেখ করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা একটা ভালো রেস্তোরাঁ খুঁজছিলাম, we were searching for a good restaurant. we were searching for a good restaurant. দেখো, এখানে আমরা একটা রেস্তোরাঁ খুঁজছিলাম, কিন্তু এটা বলিনি আমরা এই জায়গার মধ্যে একটা রেস্তোরাঁ খুঁজছিলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ফোনটা খুঁজছিল, she was searching for her phone. she was searching for her phone. যদি আমি বলি আমি একটা চাকরি খুঁজছি, I'm searching for a job. I'm searching for a job. দেখো, আমি কিন্তু এটা বলিনি যে আমি কোন জায়গায় খুঁজছি, আমি কোন এলাকায় খুঁজছি। এখানে আমরা সার্চ ফর এর ব্যবহার করব। তো আমার মনে হয় তোমরা পার্থক্যটা বুঝতে পারলে। যখন আমরা কোনো একটা জায়গা বা কোনো বস্তুকে উল্লেখ করে দেব যে এখানে কিছু খোঁজা, তখন আমরা সেন্টেন্সে সার্চের ব্যবহার করব। আর যখন কোনো কিছু খুঁজে পেতে চাই কিন্তু কোথায় খুঁজবো বা কোন জিনিসটার মধ্যে খুঁজবো সেটা উল্লেখ করছি না, আমার কোনো কিছু হারিয়ে গেছে যেটা আমি খুঁজছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সার্চ ফর এর ব্যবহার করব। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কল সামওয়ান নাকি কল টু সামওয়ান, ইমেল সামওয়ান নাকি ইমেল টু সামওয়ান, মেসেজ সামওয়ান নাকি মেসেজ টু সামওয়ান, টেক্সট সামওয়ান অর টেক্সট টু সামওয়ান, কোনটার ব্যবহার সঠিক হয়। দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করব, তখন আমরা কখনোই তারপরে টু এর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে কাল ফোন করব, আমি তোমাকে আগামীকাল ফোন করব, I will call you tomorrow. I will call you tomorrow. দেখো, এখানে I will call you এর ব্যবহার করেছি। আমরা এটা বলছি না I will call to you tomorrow, না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে গত রাতে টেক্সট করেছিল, she texted me last night. she texted me last night. সে আমাকে গত রাতে ইমেল করেছিল, she emailed me last night. she emailed me last night. দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা এই ওয়ার্ডগুলোকে ভার্ব হিসাবে ব্যবহার করছি। দ্যাট মিনস টেক্সট, মেসেজ বা ইমেল, এই ওয়ার্ডগুলোকে আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছি। আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটার ঠিক পরে আমরা যে পার্সনকে করা হচ্ছে, টেক্সটটা করা হচ্ছে, মেসেজটা করা হচ্ছে, তার উল্লেখ করছি, টু এর ব্যবহার করছি না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কখন এই ওয়ার্ডগুলোর পরে টু এর ব্যবহার করি? দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোর পরেও টু এর ব্যবহার হতে দেখি, কিন্তু তখন সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো একটা ভার্ব হিসেবে নয়, এই ওয়ার্ডগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়। আর তখন আমরা এই ওয়ার্ডগুলোর আগে এ বা অ্যান এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি গতকাল তোমাকে একটা ফোন করেছিলাম, I made a call to you yesterday. I made a call to you yesterday. দেখো, এখানে আমরা বলেছি I made a call to you yesterday. আর এখানে আমরা মেড কে ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করেছি। আর আ কল এটা হলো একটা নাউন ফ্রেজ। আর এরকম ক্ষেত্রেই আমরা এর পরে টু এর ব্যবহার করি, কলের পরে টু এর ব্যবহার করি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে একটা ইমেল পাঠিয়েছিল, she sent an email to me. she sent an email to me. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার বন্ধুকে একটা টেক্সট পাঠিয়েছিলাম, I dropped a text to my friend. I dropped a text to my friend. দেখো, এখানে আমরা ড্রপের ব্যবহার প্রায় করে থাকি। স্পোকেন ইংলিশে বারবার তোমরা এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখবে। আমরা টেক্সট করা, টেক্সট পাঠানো এরকম অর্থে ড্রপের ব্যবহার করে থাকি। I dropped a text to my friend. তো আমার মনে হয় এই দুটোর পার্থক্য তোমরা বুঝতে পারলে। আচ্ছা, আমরা যখন কোনো নির্দিষ্ট দিনের উল্লেখ করি, নির্দিষ্ট মাসের উল্লেখ করি, তার আগে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করি? যখন আমরা কোনো দিনের উল্লেখ করব, তার আগে আমরা অন এর ব্যবহার করে থাকি। কোনো মাসের উল্লেখ করলে তার আগে আমরা ইন এর ব্যবহার করে থাকি, অর্থাৎ ইন এই প্রিপোজিশনটার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যখন তার আগে লাস্ট এই ওয়ার্ডটার ব্যবহার করি, তার আগে কি আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করি? দ্যাট মিনস লাস্ট সানডে, লাস্ট ডিসেম্বর,
তখন কি আমরা তার আগে কোনো প্রিপোজিশন বসাই? দেখো স্পোকেন ইংলিশে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার এর আগে করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তোমার সাথে রবিবার দেখা করবে, হি উইল মিট ইউ অন সানডে, হি উইল মিট ইউ অন সানডে। এবার যদি আমি বলি আমরা গত রবিবার দেখা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই মেট লাস্ট সানডে। আমরা এখানে বলবো না উই মেট অন লাস্ট সানডে। এবার যদি আমি বলি সে গত ডিসেম্বরে মুম্বাই গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়েন্ট টু মুম্বাই লাস্ট ডিসেম্বর। এখানে আমরা বলবো না হি ওয়েন্ট টু মুম্বাই ইন লাস্ট ডিসেম্বর। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোথায় আমরা অন বা ইনের ব্যবহার করব আর কোথায় আমরা করব না। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই গো হোম বলবো নাকি গো টু হোম বলবো। দেখো আমরা এখানে হোম এই ওয়ার্ডটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটার আগে আমরা টু এর ব্যবহার করি না। যদি আমি বলি এই ক্লাসটার পরে আমি বাড়ি যাব, ক্লাসটার পরে আমি বাড়ি যাব, আই উইল গো হোম আফটার দ্য ক্লাস, আই উইল গো হোম আফটার দ্য ক্লাস। এখানে আমরা বলবো না আই উইল গো টু হোম আফটার দ্য ক্লাস। যদি আমি বলি সে ইতিমধ্যেই বাড়ি চলে গেছে, she has already gone home, she has already gone home। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি রাত 8টার মধ্যে বাড়ি পৌঁছাবো। দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা প্রায় গেটের ব্যবহার করে থাকি। I will get home by 8 p.m. I will get home by 8 p.m. দেখো আমরা here বা there, outside, inside এই ওয়ার্ডগুলোর আগে টু এর ব্যবহার করি না, কারণ এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আজ তাড়াতাড়ি এখানে এসেছিল, she came here early today, she came here early today। দেখো এখানে আমরা she came to here বলছি না। ঠিক একইভাবে যদি আমি বলি সে আজ সেখানে তাড়াতাড়ি গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? she went there early today, she went there early today। দেখো পৌঁছানোর ক্ষেত্রে আমরা রিচ আর রিচ অ্যাট এই দুটোর মধ্যেও কনফিউজড হয়ে যায়। আমাদের রিচের পরে কি প্রিপোজিশনের ব্যবহার করা উচিত? না, আমরা রিচের পরে প্রিপোজিশনের ব্যবহার করব না, অর্থাৎ আমরা বলবো না রিচ অ্যাট সামওয়্যার। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিরাপদে বাড়ি পৌঁছেছিল, হি রিচড হোম সেফলি, হি রিচড হোম সেফলি। যদি আমি বলি ট্রেনটা স্টেশনে দেরি করে পৌঁছেছিল, দ্য ট্রেন রিচড দ্য স্টেশন লেট, দ্য ট্রেন রিচড দ্য স্টেশন লেট। যদি আমি বলি আমরা দিল্লিতে রাতে পৌঁছেছিলাম, উই রিচড দিল্লি অ্যাট নাইট, উই রিচড দিল্লি অ্যাট নাইট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিচের ব্যবহার কিভাবে করছি। আমরা এর পরে কোনো প্রিপোজিশনের ব্যবহার করছি না, দ্যাট মিনস এখানে আমরা অ্যাট এর ব্যবহার করছি না। তো এই ছিল কয়েকটা কনফিউজিং স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটাই বুঝতে পারলে যে কোনটার পরে আমরা প্রিপোজিশনের ব্যবহার করছি আর কোনটার পরে করছি না, আর যখন করছি তখন কিভাবে করছি। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। আমার মনে হয় আজকের পরে তোমরা এগুলো নিয়ে আর কনফিউজড হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.